আসসালামু আলাইকুম। সপ্তাহ ঘুরে আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল উইকলি জিকে হাইলাইটসের নতুন আরেকটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা গত এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে শুরু করা যাক উইকলি জিকে হাইলাইটস সিজন 2 এপিসোড 4। কথা না বাড়িয়ে আমরা সরাসরি যে বিষয়টিতে চলে যাব সেটি হচ্ছে জাতীয় বিষয়াবলী। দেখা যাক গত এক সপ্তাহে জাতীয় বিষয়াবলীতে কোন কোন ঘটনাগুলো ঘটে গেছে যেগুলো উল্লেখ করার প্রয়োজন রয়েছে। এক নম্বরেই আমরা দেখতে পাচ্ছি দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি রাজশাহী জেলার তানোর এবং গোদাগাড়ী উপজেলায় দুটো জলাভূমি, যেখানে কিছু হাঁসের বাচ্চা এবং নতুন করে কিছু প্রাণী সেখানে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রাণীদের জন্য এটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো প্রায়ই এসে থাকে যে দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায়। এই ধরনের যখন ঘটনাগুলো ঘটে তখন এগুলোকে বেশ হাইলাইট করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জলাভূমি কেন্দ্রিক যে প্রাণী অভয়ারণ্য রয়েছে বাংলাদেশে এই প্রথম ঘোষণা করা হলো। একটি হচ্ছে রাজশাহী তানোরে, আরেকটি হচ্ছে গোদাগাড়ী উপজেলায়। তো এই তানোর এবং গোদাগাড়ী উপজেলায় এটি কিন্তু শুধুমাত্র এই একটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ এরকম না। আমরা দেশের বিভিন্ন অর্জন কিংবা হচ্ছে যখন নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করি সেই সব জায়গাগুলোতেও আমরা দেখি যে তানোর, গোদাগাড়ী, রাজশাহী অঞ্চলটা বারবার কিন্তু সামনে চলে আসে। কিভাবে সামনে চলে আসে? দেশের প্রথম শতভাগ বিদ্যুতায়িত যেই উপজেলা সেটা কিন্তু হচ্ছে তানোর। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগতে পারে। আবার এই তানোর এবং গোদাগাড়ী উপজেলা বা হচ্ছে রাজশাহীর এই অঞ্চলটাতে কিন্তু সাঁওতাল, মুন্ডা, মাহালি এই ধরনের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর বসবাস কিন্তু এই জায়গাগুলোতে। তো আমরা প্রথমে একটু দেখি যে বিষয়টা হচ্ছে যে এখানে শতাধিক পাখি ছাড়াও উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে এবং এই জায়গাগুলোতে পাখি শিকার করা, তাদেরকে কোনো ধরনের সমস্যা করা, ডিস্টার্ব করা এগুলো কিন্তু আইনত অপরাধ। দেশের প্রথম এই জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য আমরা দেখলাম রাজশাহীতে তৈরি করা হলো। পরবর্তী ঘটনাটা যদি যাই, গত সপ্তাহের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটি আমাদের খুব ভালো করেই জানতে হবে। সেটা হচ্ছে যে স্বাস্থ্য সংস্কার বিষয়ক যেই কমিশন রয়েছিল তারা কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি যে একটি রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন এবং স্পেসিফিক এখান থেকে কিছু প্রশ্ন হওয়ার সুযোগ থাকতে পারে। যেমন এখানে সুপারিশ কয়টা ছিল? স্বাস্থ্য সংস্কার বিষয়ক যেই কমিশন রয়েছে তারা 32টা স্পেসিফিক মানে বড় বড় সুপারিশ করেছে এবং কিছু ছোট সুপারিশও সেখানে ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমতই বলা হচ্ছে স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জানি যে স্বাস্থ্যসেবা যদি ঠিক থাকে তাহলে অনেকগুলো সমস্যা এমনিতেই উত্তরণ করা যায়। এই ব্যাপারে আমি একটু কিউবার কথা বলতে চাই। কিউবা যখন ফিডেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারা ওনারা যখন একটা সংগ্রামের মধ্য দিয়ে কিউবাকে স্বাধীন করেন, তারপরে কিন্তু একটি গরিব রাষ্ট্র এটা কিভাবে চলবে, কিভাবে এটা আসলে টিকে থাকবে, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন ছিল। কিন্তু ফিডেল ক্যাস্ট্রো দুইটা কাজ কিউবাতে করেছেন এবং তার কারণে কিউবা এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে। এর মধ্যে প্রথম হচ্ছে উনি যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটিকে একদম ফ্রি করেছেন এবং স্বাস্থ্যসেবা একটা লিমিট পর্যন্ত মানুষের জন্য ফ্রি করে দিয়েছেন। তো সেই রকমই একটি সুপারিশ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে এখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন আলাদা করে এরকম একটা আইন প্রণয়ন করতে হবে যেন সবাই প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতাধীন হতে পারে, সবাই প্রাথমিক স্বাস্থ্যসেবাটি পায়, এজন্য আলাদা একটি আইন তৈরি করতে হবে। এবং বলা হচ্ছে যে অত্যাবশ্যকীয় যে ওষুধ রয়েছে, মানে কিছু কিছু ওষুধ থাকে এটা আসলে মোটামুটি জেনেরিক, সবার জন্য প্রয়োজন হতে পারে, বা একদম যেটা প্রাথমিক চিকিৎসা সেবার জন্য কিছু ওষুধের প্রয়োজন আছে, সেই ওষুধগুলো যেন সার্বজনীনভাবে সবাই পায়, অর্থাৎ এটা সার্বজনীন যে প্রাপ্যতা আছে সেটাকে মৌলিক স্বাস্থ্য অধিকার হিসেবে চিহ্নিত করতে হবে বলে এই যে কমিশন রয়েছে কমিশনটি কিন্তু তারা সুপারিশ করেছে। এবং একটি আরও বড় সুপারিশ তারা করেছেন যে আমাদের যে জাতীয় বাজেট হয় সেই জাতীয় বাজেটের 15% যেন আসলে স্বাস্থ্য খাতে রাখা হয়। কারণ আমরা জানি যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এখানে আমাদের যতটুকু রিসোর্স আছে সেই রিসোর্সটুকু যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমরা আসলে বেটার করার সক্ষমতা রাখি। আমাদের ডাক্তাররা যারা রয়েছেন তারা হচ্ছে বিশ্বমানের ডাক্তার এখানে বাংলাদেশে রয়েছে। আমরা এখন পর্যন্ত স্বাস্থ্যসেবার অ্যাভেইলেবিলিটি আসলে আছে, কিন্তু এটা না সার্বজনীন না। এবং এখানে আমাদের
দেখা যাচ্ছে যে বাজেট থেকে শুরু করে কিছু দুর্নীতি আছে, এই কারণে মানুষ আসলে স্বাস্থ্যসেবাটা পায় না ঠিকমতো। এই কারণে এই যে কমিশন রয়েছেন তারা কিছু সুপারিশ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে যে জাতীয় বাজেটের 15% যেন স্বাস্থ্যসেবায় রাখা হয়, ডাক্তাররা যেন তাদের বেতনটা ঠিকমতো পায় এবং হচ্ছে মানুষ যেন চিকিৎসা সেবাগুলো ঠিকঠাক মতো পায়, সেজন্য এখানে আরও বেশি বেশি বাজেট বরাদ্দ করার প্রয়োজন রয়েছে। তো মোটামুটি 32টা সুপারিশ তারা দিয়েছেন এবং এগুলো বেশ গুরুত্বপূর্ণ এবং এগুলো হচ্ছে যে এক ধরনের আমরা বলতে পারি যে সময় উপযোগী কিছু সুপারিশ তারা করেছেন। দেখা যাক এর মধ্যে আসলে কতগুলো গৃহীত হয়, কতগুলোকে আসলে বাস্তবসম্মতভাবে গৃহীত করা যায় এবং সামনের দিনগুলোতে স্বাস্থ্য যে খাত রয়েছে সেটি আসলে কতটুকু ঘুরে দাঁড়াতে পারে। এর পরবর্তীতে যদি আমরা পরের যে বিষয়টা আছে, একটি স্পর্শকাতর বিষয়, আমরা কিছু মাস আগে দেখেছিলাম যে মিয়ানমার থেকে কিছু সৈন্যসহ কিছু সাধারণ মানুষ আমাদের সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছিলেন এবং তাদেরকে সেখানে আটক করা হয়, তারা সেখানে ধরা পড়েন। আমরা জানি যে মিয়ানমার যে জান্তা সরকার রয়েছে তারা কিন্তু দেশের মধ্যে একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু ক্রিয়েট করে রেখেছে এবং আরাকান আর্মির সাথে বিভিন্ন বিদ্রোহী জনগোষ্ঠীর সাথে তাদের কিন্তু সব সময়ে একটা যুদ্ধ কিংবা হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা আমরা বলতে পারি লেগে আছে। শুধুমাত্র যে কেন্দ্র বা যে নাইপিদো শহরটি রয়েছে সেখানেই দেখা যাচ্ছে যে জান্তা সরকারের একটা কন্ট্রোল আছে, এর বাইরে সব জায়গায় আসলে যারা বিদ্রোহী জনগোষ্ঠী, বিপ্লবী জনগোষ্ঠী, তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা তারা দখল করে রেখেছেন। তো এগুলোর একটা অংশ হিসেবে আমরা দেখেছি যে আরাকান যে অঞ্চল সেখান থেকে কিছু মানুষ মিয়ানমারের তারা সেন্ট মার্টিনে আশ্রয় গ্রহণ করেছিলেন, তারা পালিয়ে এসেছিলেন এখানে, তাদেরকে আসলে ফিরিয়ে দেওয়া হয়েছে গত সপ্তাহে। এর মধ্যে 34 জন ছিলেন সেনা এবং 6 জন ছিলেন বেসামরিক নাগরিক। তাদেরকে বিমানে করে মিয়ানমার পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর আগেও কিন্তু 752 জন মানুষকে আমরা বাংলাদেশ থেকে 3 দফায় পাঠিয়েছি মিয়ানমারে, কিন্তু তাদেরকে পাঠানো হয়েছিল সমুদ্রপথে। এই প্রথম এই মানুষগুলোকে, যে 40 জন ছিল তাদেরকে হচ্ছে এই প্রথম আমরা দেখলাম যে বিমানে করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশ যখন আমরা অধ্যয়ন করতে যাই, ভারত, পাকিস্তান, মিয়ানমার অর্থাৎ আমাদের আশেপাশে ভৌগোলিক যেই পরাশক্তিগুলো আছে এবং আমরা যাদের সাথে বাউন্ডারি শেয়ার করি সেই রাষ্ট্রগুলোতে আসলে কি ঘটছে সেটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যেই বিষয়টি রয়েছে সেটি যদি আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে 4 শিল্পী এবং গবেষক তারা নজরুল পুরস্কার পাচ্ছেন। এখানে যেটা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে এর আগে 2 বছর নজরুল গবেষণা পুরস্কার বা নজরুল পুরস্কার যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু 2023 সাল এবং 24 সাল এই দুটো বছরের পুরস্কারই একসাথে ঘোষণা করা হয়েছে এবং এই পুরস্কারটা ঘোষণা করে জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট। আমরা দেখেছি দেশে যখন ক্ষমতার পালাবদল হয়েছে তখন এই প্রতিষ্ঠানগুলোতেও একটা বড় পরিবর্তন এসেছে। এখন জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের যিনি হচ্ছেন প্রধান, তার নাম হচ্ছে লতিফুল ইসলাম শিবলি এবং উনি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বোল্ড ডিসিশন নিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে যে গেজেট প্রকাশ করে আমরা দেখেছি যে আমাদের জাতীয় কবিকে তার জাতীয় কবির যে সম্মান সেটি দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে। তো সেখানেই 2023 এবং 24 সালে এই কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট তারা নজরুল পুরস্কার ঘোষণা করেছে। এই নজরুল পুরস্কার পেয়েছে 4 জন লোক, ইরশাদ আহমেদ শাহিন, রুমি আজনবী, আব্দুল হাই শিকদার এবং নাসির আহমেদ। এর মধ্যে 2 জন তারা পেয়েছেন গবেষণার জন্য আর 2 জন পেয়েছেন যে সাহিত্য রয়েছে সেই সাহিত্য অবদানের জন্য। তো আমরা এগুলো একটু জেনে রাখবো এবং একটু জেনে রাখবো যে এখানে এই নজরুল পুরস্কার পেলে আসলে কি পাওয়া যায়। একটি পদক পাওয়া যায়, 2 লাখ টাকা পাওয়া যায় এবং সম্মাননা স্মারক পাওয়া যায়। এগুলো কেন জেনে রাখতে হবে? কারণ আমরা দেখেছি এর আগেও প্রশ্ন এসেছে 21শে পদকের অর্থমূল্য কত, স্বাধীনতা পদকের অর্থমূল্য এবং কতটুকু স্বর্ণ পাওয়া যায়। সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন সময় প্রশ্নে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বা জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি জাতীয় যেই বিষয়টি ছিল সেটি আমরা কভার করে ফেলার চেষ্টা করেছি। গত সপ্তাহে আসলে জাতীয়তে আমাদের খুব আরও বেশি ঘটনা ঘটেনি। তো আমরা এখন আন্তর্জাতিক বিষয়াবলিতে দেখি যে গত সপ্তাহে আসলে কি কি ঘটেছে। একদম তাজা যেই খবরগুলো আসছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা। বর্তমান সময়ে আমরা খুবই হতাশাব্যঞ্জক একটি জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে উগ্র ডানপন্থার যেভাবে নতুন করে একটি উত্থান হচ্ছে সেটির সাথে এই পৃথিবীকে মানিয়ে নিতে খুব সময় লাগবে বলে আমরা মনে করি।
আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের উত্থানের পর কিভাবে আসলে মধ্যপ্রাচ্যের ইকুয়েশনগুলো বদলে যাচ্ছে। আমরা দেখছি যে ইসরায়েলে কিভাবে ডানপন্থার যেই জয় জয় গান সেটি চলছে, একই সাথে ভারত পাকিস্তান এই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে উগ্রপন্থী যারা, সেটা ইসলামপন্থী হোক বা হিন্দুপন্থী হোক, উগ্র ডানপন্থা যারা সমর্থন করেন, সেটা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা দেখতে পাচ্ছি উত্থান ঘটছে এবং পৃথিবী খুব অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সব জায়গায় যুদ্ধের নতুন করে আবার ইকুয়েশন তৈরি হচ্ছে। সেই জায়গাগুলোতে এখন আমরা যদি একটু খেয়াল করি যে গত সপ্তাহে কি ঘটলো, আমরা দেখলাম যে এর আগের সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে কিন্তু জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং সেটিকে কেন্দ্র করেই ভারত পাকিস্তানের উপর বিভিন্ন ধরনের আক্রমণ চালাচ্ছে এবং মধ্যরাতে তারা কিন্তু আক্রমণ করেছে। এবং আমরা এখানে একটু দেখি যে পাকিস্তানের 6টি এলাকায় ভারত হামলা করেছে, মিসাইল ছেড়েছে কিংবা যুদ্ধবিমান সে পাঠিয়েছে। এর মধ্যে আবার পাকিস্তান তাদের আত্মরক্ষার্থে তারা কিন্তু ভারতীয় যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করেছে এবং এইটা দুই দেশ থেকেই স্বীকার করে নেওয়া হয়েছে। এবং ওই সীমান্তে অর্থাৎ কাশ্মীর এবং তার আশেপাশের অঞ্চলে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিন্তু এখন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সবাইকে সেফ থাকতে বলা হচ্ছে। অর্থাৎ একটা থমথমে অবস্থা সেখানে বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এর মধ্যে ভারত যে হামলা করেছে, এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে আনঅফিসিয়ালি 70 জনের বেশি মানুষ সেখানে মারা গেছে, যার মধ্যে শিশুও রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এই যে হামলাটি করা হয়েছে, এই হামলাটি আন্তর্জাতিকভাবে একটি অপরাধের শামিল বলা যেতে পারে। তারপরেও ভারত এগিয়ে যাচ্ছে, ভারত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমরা গত সপ্তাহে জিকে হাইলাইটসও আলোচনা করেছি, তাদের মধ্যে যেই সিন্ধু চুক্তি ছিল, সিমলা চুক্তি ছিল, সেগুলোও এখন প্রশ্নবিদ্ধ হওয়ার একটি পর্যায়ে চলে গেছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই জায়গায় নিরীহ যেই প্রাণগুলো আছে, নিরীহ যে মানুষগুলো আছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত পাকিস্তানের সম্পর্কে অনেক অবনতি ঘটছে। সামনের দিনগুলোতে আসলে কাশ্মীরে যে পর্যটন রয়েছে, সেই পর্যটনের কি হবে, কাশ্মীর আসলে কবে একটি স্থিতিশীল অবস্থায় ফিরে যাবে, সেগুলো নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। এবং ভূ রাজনৈতিক একটি কিন্তু উত্তেজনার ক্ষেত্রও এখানে তৈরি হচ্ছে। এর মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি ভারত যে রাফাল বিমানগুলো পাঠিয়েছে পাকিস্তানে, সেটি কিন্তু পাকিস্তান ভূপাতিত করেছে। এর মধ্যে মিগ যেই বিমানগুলো ছিল সেগুলো পাকিস্তান ভূপাতিত করেছে বলে এখন পর্যন্ত বিভিন্ন খবরে আসছে। এখানের থেকে আমরা যেটা জেনে রাখতে পারি যে রাফাল যে কোম্পানিটি, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছিল যে বিশ্বের সবচেয়ে যে দামি এবং সবচেয়ে দুর্দান্ত যেই বিমান রয়েছে, যুদ্ধ বিমানগুলো রয়েছে, তার মধ্যে রাফাল অন্যতম ছিল। এবং আমরা দেখতাম যে ফ্রান্সের এই কোম্পানি থেকে ভারত প্রায় সময়ই এই বিমানগুলো কিনতো এবং এটা নিয়ে তাদের এক দুর্দণ্ড প্রতাপ ছিল যে এই অঞ্চলে আমরা কিন্তু অনেকগুলো রাফাল বিমানের মালিক। কিন্তু সেটা আমরা দেখতে পেলাম পাকিস্তানে যখন তারা হামলা করতে গেল, পাকিস্তান খুব সহজেই তাদের বিমানগুলোকে ভূপাতিত করেছে। তো বর্তমান সময়ে যারা আসলে বিভিন্ন জিনিস নিয়ে জানতে চান, যারা ইভেন পরীক্ষার জন্য আসলে পড়ালেখা করেন, তাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তানের বর্তমান সময়ের যেই উত্তেজনা, সেটি সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। শুধু উত্তেজনা না, ভারত পাকিস্তানের উত্থান থেকে শুরু করে তাদের মধ্যকার আগের যে 4টি যুদ্ধ, সেগুলো সম্পর্কেও আমাদেরকে জেনে রাখতে হবে। এবং এই ভারত পাকিস্তান যে টপিকগুলো আছে, এগুলো আমাদেরকে এখন থেকে খুঁটিনাটি করে পড়তে হবে, কারণ এই পরিমাণ উত্তেজনা এখানে দেখা যাচ্ছে, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের অন্যান্য অঞ্চলে, জিওপলিটিক্যাল জায়গাগুলোতে যেই অ্যাটেনশনটা ছিল, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কিংবা গাজায় বোমা হামলার ক্ষেত্রে যে অ্যাটেনশনগুলো ছিল, সেটা কিন্তু বিশ্ববাসীর অ্যাটেনশন এখন ভারত পাকিস্তানের দিকে চলে আসছে, কারণ এখানে আসলেই একটা যুদ্ধের দামামা কিন্তু বেজে রয়েছে। সেই ক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষার্থী থাকেন, যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে চান, তাদের এখন থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক, ভারত পাকিস্তানের বর্তমান যে উত্তেজনা, সেগুলো নিয়ে জেনে রাখতে হবে। তাহলে আমরা সামনের দিকে যাই। সাংবাদিকতার নোবেল বলে যে পুরস্কারটি আমরা জানি যে পরিচিত, সেটি হচ্ছে পুলিৎজার পুরস্কার। তো পুলিৎজার 2025 ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই তথ্য, সেটি আমাদেরকে জেনে রাখতে হবে যে অনুসন্ধানী প্রতিবেদনে এবার পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফিলিস্তিনি একজন কবি আবু মুসাফ আদনান,
উনি কিন্তু এবার মতামত বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছেন এবং অন্যান্য বিভাগের তুলনায় এটি কিন্তু বারবার আলোচনায় আসছে। তো আমরা আবু মুসা তহা যিনি রয়েছেন, আবু মুসাব তহা, ওনার ব্যাপারে হচ্ছে আমরা একটু জেনে রাখবো। আর বাকি যে জিনিসগুলো আমাদেরকে একটু দেখা দরকার সেটা হচ্ছে ব্রেকিং নিউজ যে ক্যাটাগরি, সেখানে ওয়াশিংটন পোস্ট পুলিৎজার পেয়েছে, জাতীয় সংবাদ শাখায় স্ট্রিট জার্নাল পেয়েছে, ফিচার শাখায় এসকোয়ার যেটা মার্ক ওয়ারেনের একটি প্রতিষ্ঠান সেটি পেয়েছে, পাবলিক সার্ভিস শাখায় পেয়েছে প্রো রিপাবলিকা, আন্তর্জাতিক প্রতিবেদন শাখায় নিউ ইয়র্ক টাইমস কিন্তু পুলিৎজার পুরস্কারটি পেয়েছে। যেহেতু এটি সাংবাদিকতার নোবেল বলে পরিচিত এবং বর্তমান বিশ্বে সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাসপেক্ট, সেই জায়গা থেকে পুলিৎজার যে পুরস্কারটি সেটি আমাদেরকে 2025 যেহেতু একদমই নতুন ঘোষণা করা হয়েছে, এটি আমাদেরকে খুব ভালো করে জেনে রাখতে হবে। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা জানি যে যারা ক্যাথলিক খ্রিস্টান রয়েছেন তাদের যে ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকান সিটি, সেখানের পোপ যিনি আগে ছিলেন পোপ ফ্রান্সিস, উনি আর্জেন্টিনার নাগরিক ছিলেন। তিনি গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা দেখেছি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সচরাচরভাবেই যখন এক ধর্মগুরু চলে যান নতুন ধর্মগুরুর সেখানে আগমন হয়। নতুন যেই পোপ এলেন উনি পরিচিত হবেন চতুর্দশ লিও নামে। এই চতুর্দশ লিও উনি কিন্তু ভ্যাটিকান সিটির যেই দায়িত্ব সেটি বুঝে নিয়েছেন, তিনি নতুন পোপ হিসেবে ঘোষণা হয়েছেন এবং ওনার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জেনে রাখতে হবে, কারণ ভ্যাটিকান সিটি ইতিহাসে প্রথমবারের মতো একজন আমেরিকান পোপ পেলেন এবং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেহেতু ইতিহাসে এর আগে কখনোই আমেরিকা থেকে কোনো পোপ বা এই ধর্মগুরু ভ্যাটিকান সিটির যেই নেতৃত্ব ছিলেন সেটিতে ছিলেন না। নতুন করে এটি এসেছে এবং ওনার নাম হচ্ছে কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ওনার নামটা যখন আমি প্রথমবার পড়ছিলাম আমি ভুলে পড়ে ফেলেছিলাম প্রভোস্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে হলগুলোতে যে শিক্ষকরা থাকেন তাদেরকে আসলে যিনি হচ্ছে সব দায়িত্বে থাকেন তাকে প্রভোস্ট বলা হয়। তো যাই হোক, এটা প্রভোস্ট না, এটা হচ্ছে প্রেভোস্ট। ওনার নাম কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। উনি আমেরিকান নাগরিক, কিন্তু উনি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মিশনারি হিসেবে কাজ করেছেন। তিনি আত্মমানবতার সেবায় কাজ করেছেন এবং তিনি নিজেকে মিশনারি হিসেবে পরিচয় দিতেই অনেক বেশি পছন্দ করে থাকেন। ওনার বয়স হচ্ছে 69 বছর এবং পৃথিবীতে বর্তমানে ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা কিন্তু 140 কোটি। তাদের নেতা হিসেবে তিনি এখন দায়িত্ব পালন করবেন, ভ্যাটিকান সিটিতে তিনি থাকবেন। কয়েকটা জিনিস আমরা এখানে জেনে রাখতে পারি। ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, হ্যাঁ, কারণ ইতালির ভিতরে একটা ছিদ্রর মতো করে ভ্যাটিকান সিটি খুব ছোট্ট একটা রাষ্ট্র তারা ফাংশন করে এবং এটা এখান থেকেই যারা ক্যাথলিক খ্রিস্টান রয়েছেন তাদের বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত কিন্তু এখান থেকে যায়। এর পাশাপাশি আমরা ধরে রাখতে পারি অন্যান্য ধর্মের মতোই খ্রিস্টান ধর্মে কিন্তু বিভিন্ন ধরনের সেক্ট রয়েছে, ক্যাথলিক রয়েছে, প্রোটেস্ট্যান্ট রয়েছে। তো ক্যাথলিক খ্রিস্টানের সংখ্যা বর্তমানে পৃথিবীতে 140 কোটি এবং তাদের নেতা হিসেবে চতুর্দশ লিও বা হচ্ছে কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন। পরবর্তী যে আলাপটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা জানি পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ওয়ারেন বাফেট। একটা সময় তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও ছিলেন। বর্তমান সময়ে ওই যে ব্লুমবার্গ যেই লিস্টটি করে সেই লিস্ট অনুযায়ী তিনি কিন্তু পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি। তো এই ধনী ব্যক্তি বর্তমানে তিনি 90-র বেশি বয়স তার। তিনি বর্তমানে এসে তার যে প্রতিষ্ঠান ছিল যে বার্কশায়ার হ্যাথাওয়ে, ওই জায়গার সিইও পদ থেকে নিজেকে পদত্যাগ করেছেন, অর্থাৎ সিইও পদটি উনি ছেড়ে দিবেন বলে ঘোষণা করেছেন এবং গ্রেগ অ্যাবেল সে যে নতুন সিইও হবে, ক্ষমতা নেবে এই বছরের শেষের দিকেই, সেটা তিনি ঘোষণা করে দিয়েছেন। এর আগেও 4 বছর আগে উনি বলেছেন যে ওনার পরেই গ্রেগ অ্যাবেল এই প্রতিষ্ঠানটি সামলাবেন, কিন্তু এইবার উনি এসে একদম অফিসিয়ালি বলে দিলেন যে আর উনি থাকছেন না, এটা গ্রেগ অ্যাবেলকে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং ওনার যে প্রতিষ্ঠানে যে বার্কশায়ার হ্যাথাওয়ে, এটা কিন্তু খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে তিনি আস্তে আস্তে করে এটাকে খুব বড় করেছেন। ওনার জীবন যেটা রয়েছে সেটা নিয়ে অনেক মোটিভেশনাল গল্প আমরা দেখতে পাই। 6 বছর বয়স থেকে তিনি আর্নিং করা শুরু করেছেন, 11 বছর বয়সে তিনি শেয়ার কিনেছেন এবং বর্তমান পৃথিবীর অন্যতম একজন ধনকুবের বা প্রতাপশালী ধনী ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু ওয়ারেন বাফেট। তো ওনার প্রতিষ্ঠানের নাম আমরা এখান থেকে জেনে রাখতে পারি এবং পরবর্তীতে এটার সিইও যিনি হচ্ছেন নতুন,
তার সম্পর্কে জেনে রাখতে পারি। এবং যখনই তিনি এই সিইওর নাম ঘোষণা করলেন, আমরা দেখেছি সুন্দর পিচাই থেকে শুরু করে টিম কুক থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা রয়েছে তারা কিন্তু সবাই ওয়ারেন বাফেটকে এবং এই যে গ্রেগ অ্যাবেলকে তারা কিন্তু সংবর্ধনা জানিয়েছেন, তাদের মানে টুইট করে তাদেরকে বেস্ট উইশেস জানিয়েছেন। তো এগুলো আমরা একটু জেনে রাখতে পারি। এবং যারা বর্তমান সময়ে অত্যন্ত ধনী তাদেরকে নিয়েও বিভিন্ন সময় আলোচনা চলে। ইলন মাস্ক বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বেশি ধনী, সেটাও আমরা এই জায়গার সাথে মিল রেখে জেনে রাখতে পারি। তো মোটামুটি গত সপ্তাহে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর একটা সিনপসিস আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা জানি যে আমরা অনেক সময় প্রোক্রাস্টিনেশনের কারণে সব সময় আমাদের পেপার দেখতে পারা হয় না বা সব সময় আমরা আপ টু ডেট থাকতে পারি না। আশা করি গত সপ্তাহে যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলো আজকের এই এপিসোডটি দেখলে আমরা একটা আইডিয়া পাবো, একটা সিনপসিস আমরা জানতে পারবো এবং বিশ্বের চারপাশে কি ঘটছে, কি আমাদের জেনে রাখা প্রয়োজন, সেগুলো সম্পর্কে একটি আইডিয়া আমাদের হয়ে যাবে। আশা করি এই জিনিসটি আপনাদের কাজে লেগেছে বা লাগবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।